সবাইকে আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। শুভ বড়দিনের শুভেচ্ছা সবাইকে। কিন্তু বড়দিনের চেয়েও বড় খবর অপেক্ষা করছে আমাদের নিউজিল্যান্ডে, ক্রাইস্টচার্চে কালকে বাংলাদেশের প্রথম ওয়ানডে। আপনারা জানেন 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ, পুরো সিরিজেরও আনুষ্ঠানিক শুরুটা হবে কালকে থেকেই। আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে, বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন জাতীয় ক্রিকেটার, সাবেক জাতীয় ক্রিকেটার। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলট আছেন আমাদের সঙ্গে, এবং আছেন জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা শুরুতেই পাইলট ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে এই সিরিজটা অনেক আলোচনা হয়েছে যে আসলে দেশের বাইরে বাংলাদেশ অনেক দিন একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলছে, 1.5 বছর 2 বছর দেশের মাটিতে দাপট দেখিয়েছে। আসল পরীক্ষাটা কি কালকে থেকে শুরু হচ্ছে কি? টপ অর্ডার ব্যাটসম্যান তো আমি জানি জাভেদ বোলিং গুল্লো, আপনি গুল্লুকে দিয়ে শুরু করবেন, ফার্স্ট বোলিংটা গুল্লু খেলবে। তারও আগে টস করতে হয় ক্যাপ্টেনকে, আপনি ক্যাপ্টেন হিসেবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না এনি আমি বলবো যে অবশ্যই নো ডাউট যে লাস্ট 2 বছর কিন্তু বাংলাদেশ সুপার পারফরমেন্স, আমি ইন্ডিভিজুয়াল বলেন, এটা আমরা সবাই জানি যে বাংলাদেশ কি করেছে। বাট এটা আমি বলবো ডিফারেন্ট কন্ডিশনে খেলা। বাট এর আগেও কিন্তু বাংলাদেশ টিম এইরকম জায়গায় নিউজিল্যান্ডে খেলতে গেছে বা সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় খেলতে গেছে। বাট এইবারের বাংলাদেশ টিমটা একটু অন্যরকম সিনারিও আমার কাছে মনে হয়, বিকজ আপনি যখন ম্যাচ জিতবেন আপনার কনফিডেন্সটা অনেক বিল্ড আপ হবে, এবং ক্রিকেট ম্যাচে হচ্ছে ম্যাচ জিতাটা খুবই ইম্পর্টেন্ট। যে আপনি ম্যাচ যত, আপনি ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাকে, যে লাস্ট আমরা বিপিএল খেললাম, বিপিএলে কিন্তু রাজশাহী টিম কিন্তু খুব একটা হাই প্রোফাইল টিম ছিল না কাগজে কলমে, কিন্তু ম্যাচ জিতলে যে টিমটা কতখানি কোন জায়গায় যে চলে যেতে পারে সেটা কিন্তু রাজশাহী টিম মানে তার আমি বলবো যে কনফিডেন্সটা তাকে বুঝিয়ে দিয়েছে। তো ঠিক বাংলাদেশ টিমে আমি বলবো যে সুপার, আমি বলবো যে ম্যাচ ধারাবাহিক পারফরমেন্স ছিল, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল, সাথে 2-3 বছর আগে একটা ইন্ডিভিজুয়াল কিছু 2-1 প্লেয়ার ছিল যাদের পারফরমেন্সের বেস করে হয়তো আমরা বাংলাদেশ টিম ভালো সম্মানজনক জায়গায় খেলবো। কিন্তু এখন রিসেন্টলি বাংলাদেশ টিমে বেশ 7-8 জন প্লেয়ার যারা কিনা এস্টাবলিশড প্লেয়ার, এবং তারা কেউ কারো চেয়ে কম না, যে কেউ ম্যাচ জিতাতে পারে এরকম একটা প্লেয়ার এখানে তৈরি হয়েছে। যেমন আপনি যদি দেখেন তামিম ইকবাল, তারপর হচ্ছে ধরেন মাশরাফি, তারপর হচ্ছে মোস্তাফিজ, মুশফিক, প্রত্যেকেই আমার কাছে মনে হয় যে, এবং সাথে তাসকিন খুব ভালো টাচে আছে, রুবেল আসছে। তো সব মিলে আমি মনে করি যে এই টি20 ম্যাচ এবং ওয়ানডে ম্যাচটা বাংলাদেশ কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স এখানে করবে। জাভেদ ভাইও কি একমত কিনা যে আসলে নিউজিল্যান্ডের কন্ডিশন, উইকেট, আবহাওয়া সবগুলো বারবার আলোচনায় আসছে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড দলের চেয়ে আসলে এগুলো বেশি আলোচনায় আসছে, সেই প্রতিপক্ষগুলোকে জয় করা কতটা সম্ভব? দেখেন, বরাবরই আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি সবসময় মনে করি আমাদের জন্য, আমরা নো ডাউট টপ ক্রিকেট খেলছি, কিন্তু প্রতিটা ম্যাচ আমাদের জন্য পরীক্ষা বা প্রেশার, আর ওই লেভেলে আপনাকে পরীক্ষা দিতেই হবে। কারণ এখনও আপনি ওয়ার্ল্ডের 2 নম্বর দল বা 1 নম্বর দলে কখনো যাননি। আমরা যে পর্যায়ে যাচ্ছি আমরা অনেক টপ ক্রিকেট খেলছি, নো ডাউট আমাদের দেশের মাঠে। কিন্তু এর আগেও আমরা যখন খেলতাম, আমি পাইলট আমরা যখন খেলতাম, অনেক নেগেটিভ জিনিস শুনতে হতো, কে 2 দিনের টেস্ট ম্যাচ শেষ হয়ে যাবে, 3 দিনে শেষ হয়ে যাবে। তো ওইটা আমরা প্রুভ করেছি। আর এখন তো বাংলাদেশ ভেরি হেলদি। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যারা দলে গিয়েছে, যদি কিছু প্লেয়ার বাদ দেই, আপনি সবাই খেয়াল করে দেখবেন তারা মোর দেন নিয়ার অ্যাবাউট 150+ এরকম ওয়ানডে খেলেছেন। ওটা একটা এক্সপিরিয়েন্স, অনেক বড় ব্যাপার। তার সাথে আবার যোগ হচ্ছে ভালো ক্রিকেট খেলছে, তার সঙ্গে আবার যোগ হচ্ছে যে আপনি গিয়ে দেখবেন যে আমরা সবাই একটা, কেউ কিন্তু ওই চিন্তা করছে না যে বাংলাদেশ কি 120-এ অল আউট হয়ে যাবে, যেটা আগে কন্ডিশন আমরা মানে কমেন্টস করতো যারা এক্সপার্ট। তো ওই জিনিসটা নাই। এটা একটা বড় ব্যাপার, মেন্টাল যে প্রিপারেশন বা মেন্টাল সাইকোলজি যে বুস্ট আপ, ওইভাবে আমরা পুরো প্যাকেজ নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি মনে করি অবশ্যই টাফ টাইম যাবে, তাহলে আপনি তখনই ভালো দল হবেন বা তখনই ভালো খেলোয়াড় হবেন কন্ডিশনে আপনি নিজেকে ওখানে কপ করবেন। অবশ্যই বাংলাদেশে নো ডাউট, হয়তো অনেকে বলবে যে শুধু আগেও ইন্ডিয়াকে নিয়েও কমেন্টস করছে যে ইন্ডিয়ার মাঠে ভালো খেলে। তো ইন্ডিয়া কখন প্রুভ করছে? যখন বাইরে গিয়ে ভালো খেলা শুরু করেছে। তো আমি মনে করি এই সিরিজটা আমার জন্য, প্রতিটা সিরিজ আমার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এই সিরিজটা বেশি ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স আমরা যখন এই সিরিজটা ভালো খেলতে পারবো, স্পেশালি আমি বলি টেস্ট ম্যাচে। ওয়ানডে আমার বিশ্বাস যদি আমরা ব্যাটিং ভালো করি, ভালো করব। টেস্ট ম্যাচ যখন এই সিরিজটা আমরা ভালো করব, তখন ইন ফিউচার যে আমাদের আরও যেগুলো সিরিজ আসবে, ওগুলো আপনি যে কনফিডেন্স লেভেল বলেন বা যাই বলেন, প্রিপারেশন বলেন বা মেন্টালি এগিয়ে থাকা বলেন, ওটা কংক্রিটভাবে হবে। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার ফোনটি নিব। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে অন্তরা বলছিলাম। জি জি, আমি পাইলট ভাইয়ের কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের নতুন কিছু প্লেয়ার নেওয়া হয়েছে নিউজিল্যান্ড টিমের সাথে খেলানোর জন্য।
তো আমি জানতে চাচ্ছিলাম যে কালকে কি নতুন প্লেয়ারদের খেলানোর কোনো সম্ভাবনা আছে কিনা, যেমন মেহেদী হাসান মিরাজ, ওনাকে কি খেলানো হবে কালকে ভাইয়া? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা পাইলট ভাইয়ের জন্য বলা কতটা সহজ যায় না, এই দূর থেকে মেহেদী হাসান মিরাজ থেকে একইভাবে তানভীরও নতুন দলের চান্স পেয়েছেন, সেই হিসেবে আসলে দেখেন আমরা আসলে কয়েক হাজার মাইল দূরে বসে আছি। আমি ওনার সাথে বলি যে বিকজ বাংলাদেশের উইকেটে খেলা হলে যেভাবে মিরাজ পারফর্ম করছিল, নো ডাউট 100% মিরাজকে খেলানো বলতাম যে হ্যাঁ মিরাজ খেলবে, এরকম সম্ভাবনা থাকতো। বাট নিউজিল্যান্ড কন্ডিশনটা কিন্তু আলাদা, ওইখানে আছে পেস বোলিং সহায়ক উইকেট, তো কম্বিনেশনের জন্য হয়তো দেখা গেলো যে ইন অ্যান্ড আউট হতেই পারে। বাট আমি খুবই আশাবাদী যে মিরাজ যে ধরনের বোলার বল করেছে আমাদের এখানে, ফ্যান্টাস্টিক। সে কিন্তু যে কোনো লেভেলে ভালো বল করার মতো। আই হোপ যে সে এখানে যে ভালো করবে, যদিও তার আমরা বাইরের ট্যুর দেখি নাই, শুধুমাত্র আমাদের হোম কন্ডিশনে দেখেছি। বাট যদি সে হয়তো নিউজিল্যান্ডে করে, সেখানে কেমন করবে ওটার উপর ডিপেন্ড করবে। বাট আমরা আশাবাদী যে মিরাজ কিন্তু খুব ভালো করবে। কোচও খুব পছন্দ করেছেন যে অফ স্পিনার, এবং বেশ কিছু ইয়াং প্লেয়ার আছেন আমাদের এখানে। কিন্তু নিউজিল্যান্ডে কিন্তু অনেক ইয়াং প্লেয়ার গেছে, আমরা তো প্রায় 22 জন প্লেয়ার গেছে এখান থেকে, বাংলাদেশ থেকে। তো সবাইকে নিয়েই কিন্তু আসলে নিয়ে যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে ওখানে অ্যাডজাস্ট করানো, যে কে কখন ভালো করবে তাকে ওখানে ওই জায়গাটা ইউজ করা। আমি গতকালকেও দু একজনের সাথে বাংলাদেশ টিমের সাথে প্লেয়ারদের সাথে কয়েকজনের সাথে আলাপ করছিলাম, এবং সবচেয়ে খুবই খুশির খবর যে আমি তাদের সাথে আলাপ করে আমি বুঝতে পারলাম যে, জিজ্ঞেস করলাম যে ব্যাটিংয়ে কে কেমন করছে নেটে। তো বললো যে ম্যাক্সিমামই সবাই নাকি ভালো, ওখানে নেটে খুব টাচে আছে, খুব সুন্দর ব্যাটে বলে লাগছে। তো এটা কিন্তু খুব একটা ভালো জিনিস যে আপনার ব্যাটে বলে লাগা ওইখানে, যে কারণ বিকজ এই উইকেটে লো উইকেটে খেলার পরে ওইখানে যে একটু বাউন্সি ট্র্যাক, সুইঙ্গিং ট্র্যাকে খেলা, ইটস নট ইজি ফর দ্য ব্যাটসম্যান। আমরা বলতে এখান থেকে খুবই সহজ। যে কোনো মানুষ যারা হয়তো মাঠে টিভিতে আমরা স্ক্রিনে দেখি, হয়তো খুব মনে করি যে কেন লাগলো না, এইভাবে কেন খোঁচা দিল, কিন্তু আসলে যে মাঠে খেলে সে হয়তো বুঝে যে একটু ডিফারেন্সটা কতখানি ডিফারেন্স। আপনি যদি সিম্পল এটা, আমরা ধরেন এই গরম দেশের মানুষ, হঠাৎ করে যদি আমি সুইজারল্যান্ডের মতো বা আইসল্যান্ডে যে যদি -15 যদি থাকি, তখন আমি কিন্তু দুদিনের পরে বুঝে যাবে যে আমার কি অবস্থা গেছে। তো ঠিক ক্রিকেট খেলাটাও এরকম, আপনি হঠাৎ করে একটা দেশ থেকে আরেক দেশে যখন যাবেন, বিশেষ করে ওই ধরনের কন্ডিশনে যাবেন, তখন কিন্তু প্রবলেমগুলো হয়। আর আমি একটু বলবো, একটু অ্যাড করবো এখানে, যেটা আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স দল, আমি বলবো এইখানে দুটো টিমের মধ্যে যদি আপনি দেখেন যে নিউজিল্যান্ড টিম এবং বাংলাদেশ টিম, আমরা বলবো যে মোর এক্সপিরিয়েন্স টিম কিন্তু আমরা এখন এই মুহূর্তে এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেন নিউজিল্যান্ড। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র প্রবলেমটা হচ্ছে আমাদের কন্ডিশনটা, ওই এটাই। আজকে নিউজিল্যান্ড টিম যদি বাংলাদেশে আসতো, আমি নো ডাউট আমি বলে দিতাম যে 3টা ম্যাচই বাংলাদেশ টিম জিতবে, বিকজ অফ কন্ডিশন। এই উইকেটে নিউজিল্যান্ডের প্লেয়ারদের জন্য খুব ডিফিকাল্ট হ্যান্ডেল, মানে তারা তো অত রিস্ক ইউজ করে না, এখানে স্পিনটাকে খেলতে হবে, রিস্ক ইউজ করতে হবে। বাট ওইখানে কিন্তু রিস্ক ইউজ করা দরকার না, ওখানে তো খুব সুন্দর ট্র্যাক, ফ্ল্যাট ট্র্যাক বা সুইঙ্গিং ট্র্যাক, আপনি মুখস্থ বোলিং মেশিনের মতো খেলতে থাকে, তো যেটা আমরা ইউজ টু না। মানে বাট আমি খুব আশাবাদী, কেন আমাদের প্লেয়াররা কিন্তু খুব ক্রিয়েটিভ। আমি বলবো যে খুব সহজেই কিন্তু অ্যাডাপ্ট করতে পারে। আমরা অনেক যে কোনো জিনিস কিন্তু বাঙালি মানুষ আমরা অ্যাডজাস্ট করতে পারি সহজেই। আমরা এই কন্ডিশনের কথা বারবারই আসছে, কন্ডিশন নিয়ে আজকে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও কথা বলেছেন সংবাদ মাধ্যমে, এবং সে নিয়ে একটা রিপোর্ট আছে আমাদের, আমরা একটু দেখে নিতে চাই। 2014-তে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু দৃষ্টিনন্দন হ্যাকলি ওভালের। নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজ শুরুর আগে 8 ওয়ানডের সাক্ষী সবুজ বেষ্টিত স্টেডিয়াম। রান যেমন ওঠে, ঠিক তেমনি হ্যাকলি ওভালের 22 গজে আগুন ঝরান পেসাররা। সবশেষ 4 ম্যাচে বোল্ড সাউদিদের 33 উইকেট শিকার, যার বড় প্রমাণ। সে বিচারে বাংলাদেশের পেস অ্যাটাক খুব পিছিয়ে নেই। সামনে থেকে নেতৃত্বে অধিনায়ক মাশরাফি আছেন, গেল বিশ্বকাপে পেসার সুইংয়ে ইংল্যান্ড পথের নায়ক রুবেল হোসেন। সব ঠিক থাকলে ইনজুরি কাটিয়ে কাটার মাস্টার মুস্তাফিজের খেলার সম্ভাবনাও প্রবল। উইকেটের চরিত্র আর কন্ডিশন মাথায় রেখে 3 পেসার সফরকারী একাদশে থাকবেন প্রায় নিশ্চিত। শিষ্যদের নিয়ে আশাবাদী কোর্টনি ওয়ালশ। There's about 6 or 7 fast bowlers here, and we're hoping that in the next year or two they'll be making the mark. ভালোভাবে সিরিজটা শুরু করতে আশাবাদী অধিনায়ক মাশরাফিও, তবে বাংলাদেশ অধিনায়কের ভাবনা জুড়ে নিউজিল্যান্ডের কন্ডিশন। বাট ওয়েদার অবভিয়াসলি কালকে কেমন থাকবে, শুনছি একটু ক্লাউডি থাকবে, তো সেটা যদি থাকে তো হয়তো বা মর্নিং সেশন একটু বল সুইং করার চান্স থাকে, কারণ ওয়েদার নিউজিল্যান্ড যেটা বললাম যে ওয়েদারটাই মেইন ইম্পর্টেন্ট উইকেট থেকে। এদিকে সাকিবের স্পিনিং পার্টনার হিসেবে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। তামিমের ওপেনিং পার্টনার ইমরুল নাকি সৌম্য, সেটা নিয়ে গ্যামলিং হবে নিশ্চিতভাবেই। 2001-এ নিউজিল্যান্ড সফর থেকে সবশেষ বিশ্বকাপ পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে টানা হার সঙ্গী বাংলাদেশের। তবে হ্যামিল্টনই গেল বিশ্বকাপে চ্যালেঞ্জিং কন্ডিশনে
ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে 289 রানের পুঁজি গড়ার অভিজ্ঞতা আত্মবিশ্বাসী করবে মাশরাফির দলকে। এদিকে প্রস্তুত স্বাগতিক শিবির। হেড কোচ মাইক হ্যাসন জানিয়েছেন বড় ভূমিকা থাকবে পেসারদের, তবে জিততে হলে খেলতে হবে টিম গেম। Trent won't play the third ODI or the start of the T20s, and Tim won't be involved in the T20s at all, just to prepare them for the Test series. 2010-এ ক্রাইস্টচার্চে ম্যাচ খেললেও সেটার ভেন্যু ছিল AMI স্টেডিয়াম। এবার নতুন মাঠে ইতিহাস বদলের লক্ষ্যে নামবে মাশরাফি মুশফিকরা। আমরা দেখছিলাম কন্ডিশন নিয়ে কথা, এবং জাভেদ ভাই যোগ করতে চান নিশ্চয়ই। তার আগে একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন আসলে প্রশ্নটা দুজনের কাছে। প্রশ্ন হলো যে নাসির এমন একটা খেলোয়াড়, সে মাঠে তার পারফরমেন্স আছে, তারপর তার যে অ্যাটিটিউড অন্যান্য প্লেয়ারকে কিন্তু মাঠের মধ্যে সে ইন্সপায়ার করতে পারে। আচ্ছা। এবং তার যে অভিজ্ঞতা, তার যে খেলা, তার কিন্তু বিপিএল লিগ, ডোমেস্টিক লিগ সবকিছুতে তার পারফরমেন্স ছিল। তো আমি মনে করি যে এইরকম একটা প্লেয়ার মাঠে থাকলে অ্যাডভান্টেজ। ওকে নেওয়া হচ্ছে না কেন, কারণটা কি? আচ্ছা, ধন্যবাদ। জি জি, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমরা নাসিরকে নিয়ে আসলে কথা বলা, এই মুহূর্তে অবান্তর 22 জন ক্রিকেটার নিউজিল্যান্ডে আছেন, তাদের নিয়ে আমরা মূল ওয়ানডে সিরিজ নিয়ে কথা বলছি কালকে, যেহেতু প্রথম ওয়ানডে। জাভেদ ভাই, আপনি যোগ করতে চাচ্ছিলেন? আসলে হ্যাঁ, কন্ডিশন নিয়ে কথা হবে। আমি মনে করি যে এটা প্লেয়াররা কিভাবে নেয়, আমি মনে করি যে দেখেন অনেক জিনিস আমরা চিন্তা করি ক্রিকেটে, পাল্লা আমার সঙ্গে একমত হবে যে উইকেট, কন্ডিশন, আম্পায়ার, এটা আপনার কন্ট্রোলে না। হ্যাঁ, আপনার প্রিপারেশন, আমরা 15 দিন আগে গিয়েছি অস্ট্রেলিয়া, একটা ক্যাম্প হয়েছে, আমরা অনেক বেশি প্লেয়ার নিয়ে গিয়েছি। হয়তো আমি শিওর যে কোচ মাঝখানে উইকেটে প্র্যাকটিস করেছে আমাদের বলরকে দিয়ে, বা ওদের কিছু নেট বলার্সও আনেছে। আমি মনে করি এটা অবশ্যই ব্যাকআপ মাইন্ড থাকবে, কিন্তু আপনি সবসময় যদি এভাবে ওয়ারিড থাকেন যে কন্ডিশন কী হবে, এটা আপনার কন্ট্রোলে না। আপনাকে মনে হবে আমি যে প্রিপারেশন নিয়েছি 15 ডেজ, যেহেতু আপনি জানেন যে আমাদের বিপিএল শেষ হতে তার পরের দিনই মোস্ট অফ প্লেয়ার চলে গিয়েছে। আমি মনে করি এটা আমাদের গণমাধ্যম যারা আমরা কথা বলি, অবশ্যই আমরা কথা বলবো, তো প্লেয়ারদেরকে এটা মাথায় নেওয়া উচিত না। কেন আপনি জানেন যে আপনি যদি প্রচুর সুইং করে, যদি 2 হাত সুইং করে, আপনাকে মাঠে খেলতেই হবে। তো ওটার জন্য আপনার প্রিপারেশন ডান হয়েছে, মেন্টালি নিয়ে যাওয়া উচিত। সিম্পল গিয়ে ক্রিকেট খেলবো, যেমন খেলে আসছে। হ্যাঁ, কিছু বল আমাদের ছাড়তে হবে, যেগুলো আমরা বেসিক্যালি আমাদের সাবকন্টে আমরা ড্রাইভ খেলে ফেলি। তো ওইভাবে একটা প্লেয়ার দ্য বেস্ট জাজ। আমি মনে করি এটা নিয়ে এত মাতামাতি হওয়া উচিত না। আমার বিশ্বাস যদি আমরা ব্যাটিং ভালো করি, আমাদের দল ভালো করে। আর টেস্ট ম্যাচ নিয়ে আমি একটু ওয়ারিড, ওইটা যদি আমরা ওখানে টাফ টাইম যাবে আমাদের, তাই আমি ওয়ানডে নিয়ে এত ওয়ারিড হব না। টেস্ট নিয়ে আমরা নিশ্চয়ই আলাদা করে কথা বলবো। পাইলটের কাছে জানতে চাই যে আমরা 2015-তে নিউজিল্যান্ডে যে ওয়ার্ল্ড কাপ খেলেছি, অস্ট্রেলিয়াতেও খেলেছি বেশির ম্যাচ, কিন্তু নিউজিল্যান্ডে 2টি ম্যাচ খেলেছি আমরা, নেলসন এবং হ্যামিল্টন। এই উইকেট আর এবারের উইকেট আসলে কি পার্থক্য থাকবে কিনা, কিংবা ওই ভালো পারফরমেন্সটা আসলে বাড়তি? আমি জাস্ট একটা এর মধ্যে একটু অ্যাড করবো একটা কথা, যদি আপনি অনুমতি দেন। জি জি। আমার মনে হয় যে আপনার যে ভিডিওটা দেখলাম, এই ক্লিপে কিন্তু অনেক কিছু শেখার আছে আমার কাছে মনে হয়। যে দেখেন, আমি শুধুমাত্র বাংলাদেশ টিম নিউজিল্যান্ড গেছে, বাংলাদেশ টিম ভালো খেলবে কি খারাপ খেলবে সেটাই শুধু শিক্ষণীয় বা দেখানোর ব্যাপার না। আমার কাছে মনে হয় যে এখান থেকে নিউজিল্যান্ড থেকে অনেক কিছু পাওয়ার আছে। আমার কাছে মনে হয় যে শুধু ক্রিকেট খেলার জন্য নিউজিল্যান্ড যাওয়া না, আমার কাছে মনে হয় যে এখানে একটা টেকনিক্যাল টিম যদি যেত, যে যারা কিনা বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, যারা কিনা স্টেডিয়াম ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করে, এরকম একটা টিম গেলেও কিন্তু অনেক কিছু দেখার আছে। আপনি এই ছোট্ট একটা ক্লিপ দেখলাম, এত সুন্দর একটা বিউটিফুল মাঠ, বিশাল হিউজ গ্যালারি না, কিন্তু অ্যাটলিস্ট সুন্দর পরিবেশ মাঠের খেলার জন্য। এটা আমাদের বাংলাদেশে কিন্তু একটা রং কনসেপ্ট, যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনি বিশাল বিশাল স্টেডিয়াম বানাতে হবে, গ্যালারিয়াল স্টেডিয়াম। এটা একটা ওয়ান কাইন্ড অফ সিন্ডিকেট, যে আপনি গ্যালারি বানাবেন, বিশাল বড় একটা এলাকার আয়োজন, একটা বিশাল বড় স্টেডিয়াম বানিয়েছি, এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ হবে, জীবনেও হবে না, আপনার হোটেল ফ্যাসিলিটিস নাই। তো আমাদের একটা সামহাও কিছু মানুষ আমাদেরকে ভুল স্বপ্ন দেখাচ্ছে যে আমি ওই অঞ্চলে স্টেডিয়াম বানিয়ে দেবো, এত হাজার ক্যাপাসিটি, বাট কিছু মানুষের আর্থিক দিতে লাভবান হবে, কিন্তু খেলোয়াড়রা লাভবান হবে না, বিকজ আপনি তো খেলাই হয় না ওখানে। তো আপনি খেলাটা বাড়াতে হবে, মাঠের পরিবেশ তৈরি করতে হবে, মাঠে যেন খেলা হয়। তো নিউজিল্যান্ড আমার এমন একটা জায়গা যেখানে কিনা আমার মনে হয় যে এই পরিবেশটা নিউজিল্যান্ডের কাছে দেখার মতো ইয়ে আছে, এবং তারা সত্যিকার অর্থে যে 100 বছর 150 বছরের যে প্ল্যান করে, সেটা নিউজিল্যান্ডের কাছে শেখার আমাদের অনেক কিছু আছে। এখানে আমার মনে হয় যে নিউজিল্যান্ডের শুধু ক্রিকেট টিম না, আমার কাছে মনে হয় টেকনিক্যাল টিমও এটা পাঠানো উচিত ছিল, অ্যাটলিস্ট সব ভেন্যুগুলো দেখা, যারা কীভাবে এই জিনিসগুলো ডেভেলপ করেছে, কীভাবে করেছে, ফিউচার কীভাবে আমরা করতে পারি আমাদের দেশে। আর সেকেন্ড, আপনি বলছিলেন যে ওয়ার্ল্ড কাপের যে 2015-তে ওয়ার্ল্ড কাপ এবং এই ওয়ার্ল্ড কাপে এখন যে সিরিজে উইকেটে চেঞ্জ হবে, আসলে এটা বলা খুব কঠিন। আমরা গ্রাউন্ডসম্যান বা ক্রিকেটার যারা আছেন, আমরা মনে হয় যে তারা অনেক কিছু করতে পারে, চেঞ্জ করতে পারে, বাট এটা আপনাকে মনে রাখতে হবে যে
আমরা যখন বাংলাদেশে খেলেছি তখন কিন্তু আমরা আমাদের হোমের মতো উইকেট বানিয়ে নিছি, আমাদের কিউরেটার দিয়ে স্পিন ট্র্যাক বানাইছি, স্লো ট্র্যাক বানাইছি, আমরা কি করে তার অপোনেন্টের দুর্বলতাগুলোকে পিক করতে পারি সেই জিনিসগুলো আমরা ইউজ করেছি। এটাও ঠিক যে নিউজিল্যান্ড কিন্তু যদিও তার অনেক ভদ্র দেশ, অনেক একটু আমি মনে করি যে রেসপেক্ট করে সবাইকে, যে ট্রু উইকেটে খেলার চেষ্টা করবে, বাট তারপরেও তারা অ্যাডভান্টেজ নিবেই, ঘাসের উইকেটে খেলাবে, সুইংই উইকেটে খেলাবে। তো আমার কাছে মনে হয় যে এখন আপনি আপনার ঘরে অ্যাডভান্টেজ নিয়েছেন, এখন আপনি তারা নিবে, এটা আসলে খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমরা আরো আলোচনা করবো আপনাদের দুজনের সঙ্গে। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা হচ্ছে, আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে, ফিরবো একটু পরই। ফিরে এলাম জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন নিয়ে। আপনারা জানেন যে কাল ভোর 4টায় বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। আমাদের সঙ্গে এই ম্যাচ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং আছেন জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে কন্ডিশন নিয়ে বারবারই আলোচনা আসছে। আপনি বলছিলেন যে কন্ডিশন নিয়ে ভাবনার কোনো উচিত হবে না, যতটা দূরে থেকে রাখা যায়। এই ম্যাচের 11টা করা কি একটু কঠিন হবে কিনা? কারণ বাংলাদেশে আমরা যে ধরনের 11 করে অভ্যস্ত, বাংলাদেশেও আমরা 4 জন পেসার নিয়ে খেলেছি, 3 জন পেসার তো নিয়মিতই খেলেছি গত 1-1.5 বছর ধরে। কিন্তু আপনি এই ম্যাচে আসলে মুস্তাফিজের ডিসিশনটার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করবে টিম ম্যানেজমেন্ট বলছে, এবং অধিনায়ক বলেছেন যে ফিজিও তাকে ক্লিয়ারেন্স দিয়েছে, এখন মুস্তাফিজের কল। প্লেয়ার যদি নিজেকে বলে যে সে খেলতে রাজি, তাহলে তাকে নেওয়া হবে 11-এ। মুস্তাফিজের ক্ষেত্রে কি মনে হয় যে তার 11-এ অংশগ্রহণটা গুরুত্বপূর্ণ হবে কিনা? দেখেন, গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু আমি মনে করি হ্রাস করা উচিত না। যদি মনে করে যে অনেকে মনে করছে যে আমাদের এই সিরিজে মুস্তাফিজ ফিট থাকলে আমরা সিরিজ জয়লাভ হবে, অনেক বড় ব্যাপার হবে, অবশ্যই অনেক বড় ব্যাপার হবে, কিন্তু মুস্তাফিজকে আপনার মাথায় রাখতে হবে হি ইজ নট এন্ড অফ দিস ক্যারিয়ার, ও কিন্তু স্টার্টিং অফ হিস ক্যারিয়ার। আপনি যদি যেটা আমাদের আগে কিন্তু মাশরাফির কথা বলেন, এটা পাইলট ওদের ক্যাপ্টেন ছিল 2001-এ, মাশরাফিকে যেভাবে নিউজিল্যান্ডে খেলানো হয়েছিল, যেভাবে ব্যান্ডিজ করে বোলিং করানো হয়েছিল, মানে মাশরাফি না হলে আমরা মারাই যাব, এই অবস্থাতে ওটা ওর কিন্তু ক্ষতি হয়েছে। সেম শরীফের ক্ষেত্রে, আমাদের মোহাম্মদ শরীফ এখন প্রিমিয়ার লিগ খেলছে, ওর ক্ষেত্রে তো আমি মনে করি দেখেন ইনজুরি আপনার কন্ট্রোলে না। আর এমন না যে আপনি এই 3টা ম্যাচকে বা একটা ম্যাচকে বিচার করে আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বা ওয়ার্ল্ডের 1 নম্বর হয়ে যাবেন। অবশ্যই যদি মুস্তাফিজ কমফোর্টেবল মনে করে, যদি আমাকে ফুল ফিট, তাহলেই খেলা উচিত। আমার মনে করি কিছু যদি শঙ্কা থাকে এটা খেলানো উচিত হবে না। কেন? ইমোশনাল কথাবার্তা আসবে, খেলালে কি হতো, না খেলালে কি হয়েছে। তা আমি মনে করি এটা একদমই ডিসিশন হবে মুস্তাফিজের। যদি আমাদের হয় কি, আমাদের কোনো এক কারণে এই কালচারটা তৈরি হয়ে গেছে কে হয়তো মিডল অর্ডার প্লেয়ার ওপেন পারবা, বলে হ্যাঁ পারবো, কেন না, ও যদি না বলে ও তো ভয় পায়, পিছন দিয়ে সমালোচনা, ও তো ওই জায়গার না, পাইলট তো ওই জায়গার না, পাইলটও বাংলাদেশ টিমে ওপেন করেছে। কিন্তু একটা ওপেনের একটা থাকে, সেম মুস্তাফিজকে বলবে আরে কি ব্যাপার, স্ট্রং থাকো, মেন্টালি স্ট্রং, হয়তো ও তখন না বলতে পারবে না। আমি মনে করি এখন ওই সময়গুলো নাই, এখন বি প্রফেশনাল। যদি মনে করি একটু নিগলস থাকে তাহলে এটা ওকে খেলানো উচিত হবে না, এটা বোর্ড ম্যানেজমেন্ট চিন্তা করবে, আর সবচেয়ে লাস্টে চিন্তা করবে মুস্তাফিজ। পাইলট ভাই, মুস্তাফিজের ইস্যুটা তো অবশ্যই আছে, গুরুত্বপূর্ণ। আপনার কাছে টিম কম্বিনেশনটা কেমন? আমার কাছে মনে হয় মুস্তাফিজ খেলবে। প্র্যাকটিস ম্যাচে ওকে তো বেসিক্যালি বল করানো হয়েছে অল্প, বিকজ আপনি 7 ওভার বোলিং করেছেন। এর কারণটা থাকে কি, প্র্যাকটিস ম্যাচে যে কোনো টিমই ইম্পর্টেন্ট প্লেয়ারকে অত বেশি ইউজ করতে চায় না, যে না তাকে রেস্ট দিয়ে হয়তো মেইন ম্যাচগুলোতে ইউজ করবো। আমি যতদূর জানি যে মুস্তাফিজ হয়তো খেলবেই, এবং আমার মনে হয় যে বাংলাদেশের যেটা হচ্ছে যে সৌম্য সরকার একটা ইউজফুল রোল পালন করতে পারে, বিকজ 3টা পেস বোলার হয়তো খেলবে। আপনি ধরেন নো ডাউট ক্যাপ্টেন তো মাশরাফি আছেই, তাসকিন অথবা রুবেলের মধ্যে একজন, তাসকিন খেলার সময় খুব বেশি, এবং তাতে সৌম্য সরকার। তার মানে আপনি 4টা সিমার পেয়েছেন। সৌম্য কিন্তু এই কন্ডিশনে ভালো বল করবে। অনেক সময় দেখবেন যে নিউজিল্যান্ডের মতো জায়গায় কিন্তু এরকম স্লো মিডিয়াম পেস বোলাররা কিন্তু খুব এফেক্টিভ হয়, ছোট ছোট সুইং করবে। আপনার তারপরে সাকিব আছে, আপনার তারপরে অনেক অপশন আছে, আপনি তো ফার্স্ট বোলার পেয়ে গেলেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছে। সেইখানে আপনার হয়তো দেখা গেল যে আমরা যেমন বাংলাদেশে যেমন স্পিন অলরাউন্ডার নিয়ে বেশি খেলতাম বা স্পিনার নিয়ে খেলতাম, স্পেশালিস্ট 2টা পেস বোলার নিয়ে অনেক সময় খেলতাম, ওইখানে একটু চেঞ্জেস হবে, হয়তো একটা পেস বোলার একটু বেশি খেলবে, আর হয়তো দেখা গেল যে ব্যাটিং ডেপটা ঠিকই থাকছে সৌম্যকে নিলে। এবং সৌম্যর ব্যাটিং নিয়ে আপনি কথা বলছেন, সৌম্যকে দেখে এই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজে কি মনে হচ্ছে যে রানে ফিরছে, যেটা যেমনটা আমরা দেখেছিলাম 2015 ওয়ার্ল্ড কাপে সৌম্য সরকার যেভাবে আবির্ভাব ঘটেছে? আমার মনে হয় সৌম্য এই কন্ডিশনের জন্য খুব ইউজফুল প্লেয়ার, বিকজ আমাদের বাংলাদেশে হয় কি, সৌম্যর জন্য একটু ডিফিকাল্ট হয়,
সৌম্য নট রিস্টি প্লেয়ার বলতে বোঝাচ্ছে আমি যে আমাদের যেমন ঢাকা উইকেটগুলোতে হয় কি আপনি যে যত ভালো স্পিন হ্যান্ডেল করতে পারে, যে কিনা স্পিন রোটেট করতে পারে, স্টাম্পের বল খাবারে স্টাম্পের বল মিডিকেটে খেলা, যে স্পিন রোটেট করা, সৌম্য কিন্তু ওই টাইপের প্লেয়ার না। স্পিন রোটেট নাসির টাসির যেমন স্পিন রোটেট করে খেলে, আমি বলবো যে রিস্ট ইউজ করে খেলে। সৌম্য কিন্তু আমি বলবো যে খুব সুন্দর ব্যাট সুইং করে খেলে, যা কিনা ব্যাটের ফলো থ্রু আছে সুন্দর, একদম সোজা ব্যাটে খেলে। এইখানে কিন্তু সৌম্যর জন্য খুব ইউজফুল একটা উইকেট, সুন্দর ট্র্যাক, মানে বলের নিচে যাওয়া উপরে যাওয়া এইসব জিনিসগুলো যেখানে রিস্ট ইউজ করতে হয়। তো এইখানে আমার কাছে মনে হয় যে সৌম্যর জন্য খুব আইডিয়াল একটা উইকেট হবে, এবং যেটা ওয়ার্ল্ড কাপেও সে করেছে, এখানে ওয়ার্ল্ড কাপেও করে দেখিয়েছে। জাভেদ ভাই, ডিফারেন্সটা আসলে ম্যাচে কোন জায়গায় হতে পারে? ওদের স্ট্রং সাইড যদি বলেন, কিংবা আমাদের দুর্বলতার জায়গাটা কোন জায়গায় হতে পারে? আমি মনে করি আমরা যে ব্যাটিং ভালো করি, আমাদের বোলিং এই কন্ডিশনে যদি মুস্তাফিজ ফিট থাকে, মাশরাফি আছে, তো আমাদের ভ্যারাইটিস বোলিং, আমাদের তানভীরও বোধহয় 15-এ আছেন, লেগ স্পিনার আছে, আমাদের অফ স্পিনার আছেন, তাহলে আমি মনে করি বোলিং নিয়ে আমি অত ওয়ারিড না, আমি ওয়ারিড ব্যাটিং যদি আমরা ভালো করি, আমি মনে করি ওই যেটা আমরা কন্ডিশনের কথা বলছি ওটা যদি ভালো করে আমরা অ্যাডাপ্ট করতে পারি, তাহলে আমরা মনে করি ওদেরকে, আমি বলবো না আমরা সিরিজ জিতে যাবো, আমি চাই যে যেটা পাইলটও বলেছে যে এই সিরিজ থেকে শুধু ম্যাচ না, অনেক কিছু পাওয়ার আছে, এক্সপিরিয়েন্সগুলো। যেমন আমরা 97-এ আমরা এখানে গিয়েছিলাম ফার্স্ট ক্লাস ম্যাচ, তখন তো বাংলাদেশ ওডিআই খেলতো না, 95-এ গিয়ে 2000 অনেক পার্থক্য, আমাদের ওই এক্সপিরিয়েন্সটাই কাজে লাগে। আমি মনে করি এই সিরিজটা হয়তো অনেকেই বলবে, আমার সঙ্গে একমত হবে না, কি এক্সপিরিয়েন্স আর কত নেবে, কিন্তু অবশ্যই নিউ কন্ডিশনে ওই লেভেলে এভরিডে আপনাকে এক্সপিরিয়েন্স দিতে হবে, স্পেশালি যখন এই কন্ডিশনে ইংল্যান্ডে মানুষ কাউন্ট্রি খেলা কেন ইমপ্রুভ করে, কারণ ওখানে আপনি ক্রস শট খেলতে পারবেন না, ওখানে বেসিক আপনার গ্রাফ করে খেলতে হবে, আপনাকে বল ছেড়ে খেলতে হবে। সেম এই কন্ডিশনে আমার বিশ্বাস যখন বাংলাদেশ এই কন্ডিশনে ভালো খেলতে পারে, যদি আমি বলি 2003 ওয়ার্ল্ড কাপে আমরা অস্ট্রেলিয়া এগেন্সে খেলেছিলাম সিরিজ, মোটামুটি সিরিজ খেলেছিলাম, তখন আমরা কিন্তু স্টিভা বলেছে তোমরা পাকিস্তানে খুব হার্ড টাইম দিবা, আমরা ওই কন্ডিশনে খেলে পাকিস্তানকে আমরা টপ সিরিজ খেলেছিলাম। তো ওইটাই বলছি, আমি মনে করি যে শুধু এই সিরিজ থেকে জিতা হারা অবশ্যই ইম্পর্টেন্ট, তার চেয়ে ইম্পর্টেন্ট যে আপনি যেটা নিজেকে ইন ফিউচার কীভাবে প্ল্যান করেন, কারণ আমাদের তো টার্গেট হচ্ছে আমরা টেস্টে এন্ড অফ দ্য ইয়ার আমরা কি করছি, বা ওয়ান ডেতে এন্ড অফ দ্য ইয়ার কি করছি। এবং এই বছর বেশ কয়েকটি অ্যাওয়ে সিরিজ আছে, ইন্ডিয়াতে খেলতে হবে, শ্রীলঙ্কাতে খেলতে হবে, হ্যাঁ, তখন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি, এই সিরিজে ভালো খেলে ফেললে না, আপনার অন্য যে কনফিডেন্স লেভেলটা আপনার কংক্রিট হবে। এই পুরা এই বছরটা আমি বলবো যে জুন পর্যন্ত সব কিন্তু অ্যাওয়ে ম্যাচ, তো এইখানে এই সিরিজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আপনি এতদিন 2 বছরে কিন্তু আমি ক্রিকেট বোর্ডের যারা মানে ডিসিশন মেকার তাদেরকে আমি বলবো থ্যাঙ্কস দিব যে সুন্দর একটা প্ল্যান করেছে। লাস্ট 2 বছর কিন্তু আমরা হোমে বেশি খেলেছি, আমাদের ম্যাচ জিতাটা খুব দরকার ছিল, কনফিডেন্সগুলো বিল্ড আপ করা দরকার ছিল, প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। এখন স্লোলি আমরা এখন যদি দেশে বাইরে যাই, এবং ফার্স্ট সিরিজটা পড়ে গেছে আমার নিউজিল্যান্ডে, এই সিরিজটা যদি আমি ভালো করতে পারি, এটা কিন্তু টাফ সিরিজ, এটার পরে কিন্তু আমরা ঢুকছি আপনার শ্রীলঙ্কা, ইন্ডিয়া শ্রীলঙ্কা, তাহলে আমি আবার কিন্তু আমার নিজের মতো কন্ডিশনে আবার চলে আসলাম। তো আমি ওইখানে যদি খুব ভালো সার্ভাইভ করে আসতে পারি, তাহলে কিন্তু আমি এখানে আবার সুন্দরভাবে আমি কিন্তু ভালো পারফর্ম করতে পারবো। আরেকজন দর্শকের ফোন নিব। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন। যে আমি জাভেদ ওমর বেলিং এবং ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে কালকের বেস্ট 11 পছন্দের কে কে হতে পারে আপনার, এটা জানতে চাচ্ছি। আপনার পছন্দের বেস্ট 11 কে জাভেদ ভাই কালকের ম্যাচে? তোমার পছন্দের বেস্ট 11 জন কি হতে পারে? না, যেটা আমি বললাম যে এখন হয়তো আমার একমত হবে না, আমি 3টা ফাস্ট বোলার সম্মুখে আমি 4th পেস বোলার হিসেবে নিব, উইথ ব্যাটিং আমার কাজে লাগছে, এটা যেটা পাইলটও বলেছে, আমি ওর সাথে একদমই একমত। কারণ সম্মু আপনি বরাবরই ডমিনেট করা স্ট্রোক খেলা পছন্দ করে, আপনি তো আমাদের উইকেট হয় কি ইভেন বাউন্স হয় না বা লো হয়, স্পিনের উপর ডিপেন্ড থাকে, তখন ওই জায়গাটা আমি সম্মুখে রাখবো। আর ব্যাটিং এ আপনি কি ইমরুল কায়েস এবং তামিম ইকবাল ওপেন করবে আপনার দৃষ্টিতে, নাকি? না, সম্মুখে আমি ওপেনই করাবো, সম্মু আর তামিম। হয়তো অনেকে বলবে যে 2টা লেফটি, আমার অসুবিধা নেই, এখানে আমার যে টিম প্ল্যান, ঠিক আছে। আর 4টা ফাস্ট বোলার নিয়ে যাবো, আর স্পিনার সাকিব তো আছে, আমার অলরাউন্ডার আছে, আমার মাহমুদুল্লাহ রিয়াদ অলরাউন্ডার আছে। আপনি জানেন যে ওই কন্ডিশনে এরা যে বোলিং করে এক্সপিরিয়েন্স ওখানে কাজে লাগবে। আপনি হয়তো আমি মনে করি যে তানভীরকে একটা যদি লেগ স্পিনে, আমি জানি না নিউজিল্যান্ডের কীভাবে বাংলাদেশ ফলো আপ করে, তানভীরকে একটা সুযোগ দেওয়া যেতে পারে, কেন যে ভ্যারাইটিস লেগ স্পিনে ও আমার সাথেও লোকাল লিগ খেলেছে, তো ওই একটি জায়গায় মানে মিরাজের থেকে আমি মনে করি লেগ স্পিন তানভীরকে আপনি এগিয়ে রাখছেন। পাইলট ভাই, তানভীরকে নিয়ে প্রশ্ন আছে যে আসলে 15 জনের স্কোয়াডে ওকে রাখা এবং এরকম একটা অ্যাওয়ে সিরিজে আসলে ডেবু করানোর মানে সম্ভাবনায় রাখা, এটা আসলে প্রশ্ন আছে, এবং প্র্যাকটিস ম্যাচেও খুব একটা ভালো বোলিং করতে পারেন। দেখেন না, আসলে প্লেয়ারের ভাগ্য কে কোথায় আল্লাহ কোথায় রাখে, এটা খুব বলা কঠিন। যে আপনি মোস্তাফিজের কথাই বলেন, মোস্তাফিজ আজ থেকে 3 বছর আগে মানুষ কি কেউ আশা করেছিল যে ওই গ্রাম থেকে এটা ছেলে এইভাবে এসে দাম করে ওয়ার্ল্ড হিরো হয়ে যাবে? কেউ কি আশা করতো?
মানুষের কপাল আসলে তাকদির আল্লাহ কারে কোথায় থাকে বলা করি, বাট আমি মনে করি যে তারপরে আমাদের একটা হাতে কাগজে কলমে কিছু আমাদের হাতে থাকে। আমার কাছে মনে হয় যে নো ডাউট গুড প্লেয়ার, ভালো প্লেয়ার, বাট আমি মনে করি যে এই প্লেয়ারটাকে যদি বাংলাদেশে ডেবু করাতো তাহলে বরঞ্চ আরো বেটার হতো। বিকজ লেগ স্পিনার আমার স্পিন উইকেটে যদি আজকে যেমন মেহেদী মিরাজকে আমি কিন্তু ডেবু করাইছি সুন্দর বাংলাদেশের কন্ডিশনে, এবং স্পিন ট্র্যাকে সে তার ওই ডেবুতে কিন্তু সে তার মোমেন্টামটা পেয়ে গেছে এবং সেটা একটা কনফিডেন্স, সেই আত্মবিশ্বাস পেয়ে গেছে। এখন সে নিউজিল্যান্ডে জায়গা, সাউথ আফ্রিকা জায়গা, ও জানে যে আমি এই লেভেলে খেলার মতো আমি প্লেয়ার, আমি যে কোনো বোলারকে, যে কোনো ব্যাটসম্যানকে আমি আউট করতে পারি। তো স্টার্টিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট এমন একটা জায়গা, আপনি যদি ধরতে পারেন খুবই ভালো জায়গা, খুব ইজি জায়গা, আপনি যদি ধরতে না পারেন চিরজীবনে আপনি এই জায়গাটা বৃথা হয়ে থাকবেন। তো খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে স্টার্টিংয়েই আমি একটা সুযোগ করে দেওয়া যে আমি আমার প্লেয়ারগুলোকে যেন প্রথমে মেরে ফেলবো না, আমার সোলজারগুলোকে তৈরি করবো, আস্তে আস্তে আমি ঘরে ডেবু করাবো, আস্তে আস্তে বাইরে নিয়ে খেলাবো। তো আমার মনে হয় যে তার জন্য টাফ টাইম হয়তো যেতে পারে, মানে আবার এটা পজিটিভ হতে পারে। আমি মনে করি যে লেগ স্পিনার একটু হলো মানে ওর একটু আনকমফর্ট থাকবে, কারণ মিরাজের কথা এই জন্য বলছি, মিরাজ কিন্তু আমাদের মাথায় তো পিওর ব্যাটসম্যান। আমি মনে করি অফ স্পিনার হিসাবে নিবে, যেটা আমাদের ক্ষেত্রে আমাদের কি নাম ছেলেটা অফ স্পিন পরে হয়ে গেছে, ব্যাটসম্যান ছিল। আমি কেন বলছি, আমাদের যেমন ধরেন সাপোজ আমাদের লেগ স্পিনার নাই এই নিয়ে আমাদের কয়েক বছর ধরে আমরা পাগল। এর জন্য ধরেন জুবাইর নামে আমাদের যে ছেলেটা ছিল লিখুন, নো ডাউট ছেলেটা কিন্তু খুবই ইউজফুল প্লেয়ার, খুব ভালো প্লেয়ার ছিল। 2 বছর ধরে আপনি হেভি গবেষণা করলেন যে এই ছেলেটাকে আমি ওয়ার্ল্ড ক্লাস বানিয়ে দেবো, কিন্তু তাকে করতে দেন, আমি আগে তাকে ডোমেস্টিক খেলতে দেন, খেলুক। আমি একটা জায়গায় নিয়ে যে তাকে একদম পুরা ছাদের উপর উঠে দিলাম, সিঁড়ি সরাই দিলাম, তাহলে তো হবে না। তো মানে সেম মোসাদ্দেকের কথা, মোসাদ্দেক এসে কিন্তু পারফর্ম করে ফেলেছে, কিন্তু ওখানে ওই জায়গায় এর আগের ম্যাচে ইমরুল কায়েস 37 করেছিল। আমি তখন আর কি কনফিউজ হয়ে যায় যে ইমরুল কায়েস অলমোস্ট এস্টাবলিশ প্লেয়ার ছিল, তখন ও যখন 30-35 করে আনলাকি আউট হয়ে গেল, নেক্সট ম্যাচে সে ড্রপ, আরেকজন যখন পারফর্ম করে ফেলে তখন হবে কি মোসাদ্দেকও মানে বুঝতেছে কি ইমরুল ভাই বসে আছে, আর ইমরুল যখন খেলবে তখন ও থাকবে কি দুইটা খারাপ করলো। তো আমি মনে করি কি যে এস্টাবলিশ প্লেয়ারকে না চড়া করা উচিত না। যেটা সৌম্যর ক্ষেত্রে গত 1-1.5 বছরে করানো হয়নি, ও সৌম্য প্রায় সব ম্যাচেই খেলেছেন। আমি মনে করি এটা ভেরি গুড সাইন, কারণ আপনি যখন একটা প্লেয়ারকে এস্টাবলিশ প্লেয়ার বাদ দিয়ে দিবেন, ওকে আপনি ম্যাক্সিমাম সুযোগ দিয়ে বাদ দেওয়া উচিত, আর যাকে আপনি চান্স দিবেন আপনি টিমের সাথে রাখেন, অসুবিধা নেই। একটা বড় ব্যাপার আছে, যে ছেলেটা হাইয়েস্ট লেভেলে পারফর্ম করে তার মানে ওর মধ্যে কিছু কোয়ালিটি আছে বলে ওখানে পারফর্ম করেছে, নাহলে তো করতে পারতো না। তো সেইখানে হয়তো তার কোনো কারণে হয়তো সে হয়তো অফ ফর্মে গেছে, বা এখন ওটাকে নিয়ে টিউন করা যে না আমি ওকে টিমের মধ্যে রেখে কিভাবে কনফিডেন্সটা বিল্ড আপ করে যায়, সাইড ম্যাচ খেলায় ওকে কিভাবে নিয়ে আসা যায়, এই জিনিসগুলো আমার মনে খুবই ইম্পর্টেন্ট। বাট আমি বলবো যে থ্যাঙ্কস টু ক্রিকেট বোর্ড বা টেকনিক্যাল টিম, কোচ, আমি যাদেরকে বলবো, বিকজ তারা কিন্তু খুব সুন্দর প্লেয়ারদেরকে হ্যান্ডেল করছে এবং প্লেয়ারদের কাছ থেকে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সগুলো সুন্দর আদায় করেছে। টিমের মধ্যে কিন্তু এখন কিন্তু তারা প্লেয়াররা সবাই ইন্ডিভিজুয়ালি জানে যে আমার কাজটা কি, সে নিজের কাজগুলো করছে। এবং আমি যতটা আমরা আলাপ করছি যে কন্ডিশন নিয়ে, আমার মনে হয় না প্লেয়াররা ওইগুলো নিয়ে চিন্তা করে, বিকজ আপনি যখন কনফিডেন্স, আপনি যখন ম্যাচ জিতেন, আপনি যখন রান করেন, কিসের কন্ডিশন, আপনি কিসের কি, যেখানে দিবেন আপনি সেখানে আপনি অ্যাডজাস্ট করে ফেলবেন। আরেকজন দর্শকের ফোন নিতে চাই আমরা। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। বিমল দেব, আমি সিলেট থেকে বলছি। জি, আমি ওই জাভেদ আমর ভাইয়ের কাছে আমার প্রশ্ন। জি, উনার খেলা আমি অনেক দেখেছি, যে আমার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ যদি ফিল্ডিং টসে জিতে, তো ফিল্ডিং করে নেওয়া ভালো না ব্যাটিং নেওয়া ভালো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে মাশরাফি বলেছেন যে আসলে গত হ্যাগলি ওভালের কয়েকটা ম্যাচে দেখা গেছে আগে পরে দুদিকেই ম্যাচ জিতেছে, দুদলই আগে ব্যাটিং করেও জিতেছে, পরে ব্যাটিং করেও জিতেছে। জাভেদ ভাই, আপনার মত কি? একদমই না, এটা আসলে এখান থেকে বলা ভেরি টাফ। কন্ডিশন দেখে সকালবেলা মাঠে বা যেটা মাসে বলছে ক্লাউডি ওয়েদার থাকবে আগামীকাল, তো ওটার উপর ডিপেন্ড করে ক্যাপ্টেন ডিসিশন নেবে, এটা আমার ডিসিশন নেওয়া ঠিক হবে না। আর আমি বরাবরই বিশ্বাস করি যে আমার যেটা স্ট্রেংথ ওইটা নিয়ে আমি যেতে চাই। যখন হয়তো মাশরাফি মনে করবে যে আমার স্ট্রেংথ চেজিং আমরা কমফোর্টেবল, তখন হয়তো প্রথমে ফিল্ডিং নিয়ে নিল, তো ওইটা হওয়া উচিত। একদম শেষ পর্যায়ে কালকের ম্যাচে কিংবা ওয়ানডে সিরিজে কি হতে পারে, প্রেডিকশন কি? খুব হাড্ডাহাড্ডি খেলা হবে এবং বাংলাদেশ টিম, আমরা যেটা অনেকেই হয়তো মনে করছে নিউজিল্যান্ড টাফ ট্যুর জিতবে না হয়তো, বা আমি আশাবাদী বাংলাদেশ টিম জিতবে। জি, জাভেদ ভাই এক কথায়? না, অবশ্যই আমরা যে ব্যাটিং ভালো করি আমরা ওদেরকে ভেরি হার্ড টাইম দিব, আর এন্ড অফ দ্য সিরিজ আমি জিততে চাই। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরাও একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় রইলাম। কাল ভোর 4টায় রাত জেগে দেখতে হবে বাংলাদেশের ম্যাচ। নিশ্চয়ই দেখবেন টেলিভিশনের পর্দায় এবং বাংলাদেশের জন্য প্রার্থনা করবেন সবাই মিলে, আমরাও করব। বাংলাদেশ ভালো খেলুক নিউজিল্যান্ডের মাটিতে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।